6 ঘন্টার পরিশ্রমকে আধ ঘন্টা জলাঞ্জলি দিলাম। সাউথ ইস্টার্ন রেল। তো আজকের ব্লগে থাকবে কিভাবে একদিনে মন্দারমণি ঘুরবেন, কম খরচায় ঘুরবো বলে মন্দারমণি আজকে সেই টার্গেট নিয়ে এসেছি। এই হচ্ছে রাস্তায় করে জল বার করছে। এই পাগল মুখটা দেখাও। গুড মর্নিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত মন্দারমণি। তো আজকের ব্লগে থাকবে কিভাবে একদিনে মন্দারমণি ঘুরবেন এবং ঘুরে রাত্রিবেলার মধ্যে বাড়ি ফিরে আসবেন, তার উপর বিস্তারিত নিবেদন। তো চলুন শুরু করি, দেখা হবে। যেহেতু আজকেই আমাদের ফেরার কথা ছিল, তাই ভোরের প্রথম আলো পড়তেই আমরা বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন ভোর 5:15। সকালবেলা প্রথমে ভেবেছিলাম যে হাওড়া স্টেশন তাড়াতাড়ি পৌঁছে ট্রেনে করে যাব। এখন জানি না ট্রেন পাবো না। তো দেখি কিভাবে এগোনো যায়, সেটা যেতে যেতেই বুঝতে পারবো। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাড়ির সামনে টোটোর অপেক্ষায়। তো টোটো ধরে বালি স্টেশনের দিকে এগোই। চলুন। একটা টোটো যাওয়া পেলাম সকাল সকাল, কিন্তু টোটো পুরো ফুল, ফলে হেঁটেই বালি স্টেশন এগোতে হবে। এই দেখুন, বাবুরা এখনো ঘুমে। শেষমেশ প্রায় 250 মিটার মতো দৌড়িয়ে কিন্তু তারপর ট্রেনটা পেলাম। যাই হোক, এবারে গন্তব্য হাওড়া গিয়ে দেখা যায় হাওড়া থেকে ট্রেন পাই নাকি। ভোরের ট্রেন হলেও ট্রেনের ভিড় কোনো অংশেই কম ছিল না। আর হাওড়া পৌঁছে এগিয়ে গেলাম দক্ষিণ পূর্ব রেলের প্ল্যাটফর্মের দিকে। উদ্দেশ্য সকাল 6:45 মেচেদা লোকাল ধরা, যা পরবর্তীকালে 8:05 মেচেদা থেকে দীঘা লোকাল হিসেবে ছাড়বে। আমরা হাওড়ায় এসে আমতা লোকাল ধরেছি 5:55। ঘড়িতে একদম কাটায় 5:55 আমতা লোকাল কিন্তু হাওড়া থেকে ছেড়ে দিল। এবারে আমাদের গন্তব্য সাঁতরাগাছি গিয়ে আমরা ট্রেন চেঞ্জ করে আবার আগের দিকে প্রসিড করব। যদি আপনাদের বাড়ি ইস্টার্ন লাইনের সাইডে হয় তাহলে কিন্তু হাওড়া আপনাদেরকে আসতে হবে, এসে এখান থেকে ট্রেন চেঞ্জ করে আগে যেতে হবে। আর যদি সাউথ ইস্টার্ন লাইনে বাড়ি হয় তাহলে আপনারা আপনাদের পছন্দের প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে নেবেন। আমরা সবাই জানি যে সাউথ ইস্টার্ন লাইনের ট্রেন এই মুহূর্তে খুব একটু প্রবলেমেটিক, মানে ট্রেন ঠিক সময় ছাড়ছে না, ডিলে করছে অনেকটা। কিন্তু শুনেছিলাম যে সকালের দিকে যে ট্রেনগুলো ছাড়ে সেগুলো কিন্তু সবকটাই টাইমে ছাড়ছে। কিন্তু আজকে ব্যাপারটা সম্পূর্ণরূপে চাক্ষুষ করলাম। এবারে দেখার বিষয় যে মানে এর উপরেই কিন্তু আমাদের কানেক্টিং ট্রেন পাওয়া নির্ভর করে আছে। এই কথা বলতে বলতেই দক্ষিণ পূর্ব রেল তার নিজের রং দেখিয়ে দিল, আর আমি জানলা দিয়ে তাকিয়ে রইলাম ট্রেনের ছাড়ার অপেক্ষায়। প্রায় 15 মিনিট পর ট্রেন তার নিজের ছন্দে ফিরল। সকাল থেকে দুর্ভোগের কোনো শেষ নেই। সাঁতরাগাছি পৌঁছালো 5:55 ছেড়ে আমতা লোকাল 6:53। চোখের সামনে থেকে দেখলাম সাঁতরাগাছি মেচেদা লোকালটা বেরিয়ে গেল। এখন এর পরের ট্রেন পাঁশকুড়া লোকাল ধরবো। এখন পাঁশকুড়া লোকাল ধরে মেচেদা যাব, তারপর ওখান থেকে কীভাবে যাই সেটা শেয়ার করছি। যেহেতু কানেক্টিং ট্রেন আমরা মিস করেছি, তাই এখন আমরা মেচেদা যাওয়ার সিদ্ধান্ত নিলাম সেকেন্ড অপশান খুঁজে বার করার জন্য। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 27 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা প্রবেশ করতে চলেছি চেঙ্গাইলে।
আর গাড়ি কিন্তু প্রায় 1 ঘন্টা ডিলে চলছে, মানে সাউথ ইস্টার্ন রেলই সাউথ ইস্টার্ন রেল, কোনো কথা হবে না। ছেড়েছিল টাইমে, যে কটা ট্রেন ছেড়েছে মোটামুটি টাইমেই ছেড়েছে দেখেছি, বাট অন দ্য রুট 1 ঘন্টা ডিলে। সবে 27 কিলোমিটার এসছে। কখন মেচেদা পৌঁছাই, কীভাবে পৌঁছাবো, আদৌ পৌঁছাতে পারবো নাকি কোনোটাই জানি না, দেখা যাক। পাঁশকুড়া লোকাল তুলনামূলকভাবে ফাঁকা, আর ঠান্ডা বাতাস পেয়ে একটু ঘুমিয়ে পড়লাম। ট্রেন কিন্তু তার নিজের গতিতে একের পর এক স্টেশন পেরিয়ে চলল। একে একে পেরিয়ে গেলাম বাগনান, ঘোড়াঘাটা এবং কোলাঘাট। এছাড়াও সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার জন্য আপনারা পাবেন তাম্রলিপ্ত এক্সপ্রেস, আর পাবেন 8টা 10 দীঘা স্পেশাল মেমু ট্রেন, যা কিনা সপ্তাহে নির্দিষ্ট দিনেই ছাড়ে। আপনারা যেদিন যাবেন সেটা কিন্তু দেখে নেবেন। যদি আপনি লোকাল ট্রান্সপোর্টে যেতে চান, তাহলে আপনাকে কিন্তু সমস্ত রকম রুট অপশানগুলো খুব ভালো করে জানতে হবে। অবশেষে 1.5 ঘন্টা পথ চলে আমরা পৌঁছালাম মেচেদায়। আলটিমেটলি পৌঁছালাম মেচেদাতে, হাওড়া থেকে 58 কিলোমিটার পথ চলে। আর একটা কথা আলটিমেটলি বুঝলাম, সেটা হচ্ছে যে এই সাউথ ইস্টার্ন লাইনে ট্রেনের যা অসুবিধা এখন, তাতে কিন্তু আমাদের যাদের ইস্টার্ন লাইনে বাড়ি তাদের জন্য বাসটাই সুবিধা। সাউথ ইস্টার্ন লাইনের লোকেদের অবশ্য ট্রেনের সুবিধা হতেই পারে, কারণ আমরা কিন্তু সাঁতরাগাছিতেও 2 মিনিটের জন্য ট্রেন মিস করেছি, আর এখানেও প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেন দেখতে পেলাম। বাস ছাড়ার কোনো গন্তব্য নেই, অতএব বাস স্ট্যান্ডের দিকে এগোই, দিয়ে বাস ধরতে হবে। মেচেদার বাস স্ট্যান্ড থেকে প্রধানত প্রাইভেট বাস ছাড়ে। দীঘাগামী সরকারি বাস ধরার জন্য আমরা পৌঁছালাম হাইওয়ের ধারে। মেচেদা থেকে বাসে উঠে পড়েছি, আর এবার দেখার বিষয় যে বাস আমাদের কতক্ষণে চাউলখোলা না হয়। আর নেক্সট সেটা হচ্ছে যে ওয়েদার কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে কলকাতার বেশ কিছু জায়গা থেকে দীঘাগামী স্টেট বাস ছাড়ে। আপনারা চাইলে আপনাদের নিকটবর্তী জায়গা থেকে সেই বাস ধরে নিতে পারেন। মেচেদা বাস স্ট্যান্ড থেকে বাস পাইনি, হাই রোডে এসে বাস ধরেছি। আর এখান থেকে মোটামুটি কতক্ষণ লাগে দেখি। মেচেদা থেকে চাউলখোলা পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু 74 টাকা। সময় লেগেছিল ঘন্টা 3। স্টেট বাসের জার্নি খুবই আরামদায়ক, না এতে অতিরিক্ত পাবলিক ওঠে, না এতে অতিরিক্ত হল্ট থাকে। অবশেষে পৌঁছালাম চাউলখোলায়। এবার এখান থেকে মন্দারমণি যাওয়ার কী কী ব্যবস্থা আছে সেগুলো দেখি, চলুন এগোই। মন্দারমণির শেয়ারে কত? 30 মাথা পিছু, একদম মনসা মন্দির অবধি। আর যদি রিজার্ভ হয় 150, সেটাও মনসা মন্দির অবধি। তো কতক্ষণ সময় লাগবে? 15 মিনিট। আর দূরত্ব কত কিলোমিটার? এখান থেকে 10 কিলোমিটার। চাউলখোলা থেকে এবারে শেয়ার অটো ধরছি মন্দারমণি যাওয়ার জন্য। মন্দারমণি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এক জনপ্রিয় সমুদ্র সৈকত, যা জনপ্রিয়তায় দীঘার থেকে কম পরিচিত হলেও ধীরে ধীরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ছ ঘন্টার যুদ্ধের পরিসমাপ্তি, অবশেষে পৌঁছালাম মন্দারমণির বিখ্যাত মা মনসা মন্দিরের সামনে। আর এই দিকে হচ্ছে বিচে যাব, কিন্তু তার আগে খেয়ে নিতে হবে, কেন কি সকাল থেকে শুধুমাত্র কয়েকটা কলা আর বাদাম এছাড়া খাওয়ার কিছু পেটে জোটেনি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যারা গাড়ি নিয়ে আসবেন, 1 ডে ট্রিপ করবেন, তাদের জন্য এটা বলা, এখানে কিন্তু পার্কিং আছে এই মা মনসা মন্দিরের ঠিক পাশে। মা মনসা পার্কিং, এখানে ছোটো গাড়ির চার্জ হচ্ছে 50 টাকা, উইঙ্গারের হচ্ছে 100 টাকা, আর ট্রাভেলার যদি গাড়ি থাকে সেক্ষেত্রে চার্জ হচ্ছে পার্কিংয়ের জন্য 200 টাকা। যেখানেই যায় খালি ইখের জুস খায়।
আমরা লাঞ্চ করার জন্য এসেছি মা তারিণী হোটেল এবং রেস্টুরেন্টে। তো নাম্বারটা আমি দিয়ে দেবো। এখানে ভেজ মিল হচ্ছে 70 টাকা করে, এগ 90 টাকা, আর রুই মাছের মিল হচ্ছে 110 টাকা। তো অদ্বিতা তো শনিবার, ওর তো আবার স্থানকাল পাত্রের কোনো ব্যাপার নেই, ওর বার ওকে মেনটেন করতেই হবে। ও ভেজ খাবে আর আমি দেখি মাছ খাবো। আচ্ছা, লাঞ্চে মেনু হচ্ছে আলু পোস্ত, শুক্তো, আলু ভাজা, ডাল, আর এটা হচ্ছে পেঁয়াজ আর লেবু। এটা হচ্ছে ভেজ থালি। মন্দারমণিতে মনসা মন্দিরের আশপাশে বেশ কিছু রেস্টুরেন্টও আছে, কিন্তু ওখানে যেটা সমস্যা, ওখানে আমি গেছিলাম, কিন্তু ওখানে যেটা সমস্যা আমি ফিল করলাম, ওখানে কোনো থালি সিস্টেমে খাবারের ব্যাপার নেই। প্রত্যেকটা আইটেম আপনাকে ইন্ডিভিজুয়ালি নিয়ে তারপর কিন্তু আপনাকে ওই একত্রিত করে খেতে হবে। তো সেটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। একটু কম খরচায় ঘুরবো বলে মন্দারমণি আজকে সেই টার্গেট নিয়ে এসেছি, যে কারণে এখানে এলাম। আর দেখি কেমন খেয়ে দিয়ে বলবো কেমন খাবারের স্বাদ। এখানে খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো, হালকার ওপর রান্না, খেয়ে কোনো রকমভাবেই কোনো শরীর খারাপ হবে না। অর্পিতার ভেজ মিল তো বললাম 70 টাকা করে, আমার রুই মাছের মিল ছিল ওটা 110 টাকা। আর বিসলারির বোতল নিয়েছিলাম, এটা কিন্তু আমার একটু অবাক লাগলো, 20 টাকা ম্যাক্স এমআরপি করা, কিন্তু ঠান্ডা যেহেতু দিয়েছে সেজন্য নাকি এটা 25 টাকা দাম। মানে মোট খরচা হলো আমাদের লাঞ্চের জন্য 205 টাকা। অন্যান্য সি বিচের মতো এখানেও বিচ সংলগ্ন অনেক রকম দোকান আছে, তবে দীঘার তুলনায় দামটা অনেকটাই বেশি। একটা কথা আপনাদের বলি, দীঘা সংলগ্ন অঞ্চলে কাজু কিন্তু খুবই ফেমাস, আর আপনারা চাইলে এখান থেকেও কিন্তু কাজু নিয়ে নিতে পারেন। খাওয়া দাওয়া করে এবারে এগোলাম এখানকার সমুদ্র সৈকতের সংলগ্ন পে অ্যান্ড ইউজ টয়লেটের দিকে, জামা কাপড় চেঞ্জ করার জন্য এবং ব্যাগ রাখার জন্য। মন্দারমণি এসে খাওয়া দাওয়া তো হয়ে গেল, সমুদ্র স্নানটা বাকি থাকে কেন? সমুদ্র স্নানটা একবার করে নিই। তবে পে অ্যান্ড ইউজ টয়লেটের এখানে আমি আমার ব্যাগ রেখেছি, ব্যাগ রাখার জন্য চার্জ নিচ্ছে হচ্ছে 50 টাকা, আর 10 টাকা এমনিতে নর্মালি স্নান করার চার্জ হচ্ছে 20 টাকা। বার্গেনিং করে ওটা ঠিক হয়েছে যে 10 টাকা নেবে, তাতে স্নান করাটা মানে 60 টাকা দিলে ব্যাগ রাখা প্লাস স্নান করা, জুতো রাখা সব হয়ে যাবে। একটা সময় ছিল যখন এই মন্দারমণিতে খুব কম সংখ্যক লোকই স্নান করতে দেখা যেত। সময়ের সঙ্গে সঙ্গে আজ কিন্তু মন্দারমণিতেও বিচে লোকের জনসমাগম দেখতে পাওয়া যায়। মন্দারমণিতে কিন্তু স্পিড বোটে করে সমুদ্রে ঘোরার ব্যবস্থা আছে। যদি আপনারা পেয়ারে যান তাহলে সেক্ষেত্রে খরচা হচ্ছে 600 টাকা, আর যদি আপনারা শেয়ারিংয়ে যান তাহলে সেক্ষেত্রে মাথাপিছু খরচা হচ্ছে 200 টাকা করে। বিচের একটা অন্যরকম ভাইবস হয়, এটা যেখানেই যাই না কেন সব জায়গার ভাইবস অন্যরকম। তবে বকখালির সাদা বালির বিচ ছিল, এটা কিন্তু হলুদ বালির বিচ। ফাইনালি 6 ঘন্টার পরিশ্রমকে আধ ঘন্টা জলাঞ্জলি দিলাম, একদম ফ্রেশ লাগছে। সমুদ্র স্নান না করলে না ঠিক সেই ভাইবসটা পাওয়া যায় না। ভেবেছিলাম যে স্নান করবো না, কিন্তু দেখলাম যে না, স্নান না করলে আমার হবে না বস। যাই হোক, অনেকক্ষণ জলকেলি হলো, এবারে উঠে ফ্রেশ হব। মন্দারমণিতে কিন্তু সমুদ্রের ধারে এইরকম বিভিন্ন জায়গায় বাঁশের মাচা করে হোটেল হয়েছে, যেগুলো কিন্তু দুপুরবেলা চাইলে আপনারা সমুদ্রের ধারে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে যদি লাঞ্চ বা ডিনার করতে পারবেন, তাহলে কিন্তু আপনারা এই জায়গাগুলোতে খেতে পারেন। রেট মোটামুটি ওইখানেও যা 70 টাকা ভেজ মিল, এখানেও কিন্তু 70 টাকাই ভেজ মিল। পাগলের প্রলাপ চলছে, পাগল এবার মাটি খুঁড়ে জল বার করছে। পাগল আজকে চান করেনি, পাহাড়ে যাওয়ার অপেক্ষায় আছে এখন। পাগল চান ফান করেনি, এখন মাটি খুঁড়ে জল বার করছে। দেখি পাগল মুখটা দেখাও। ফাইনালি 11:30 সময় এসেছিলাম, এখন ঘড়িতে 2টো বাজে। স্নান করা, খাওয়া, বিচ সংলগ্ন মার্কেট ঘোরা,
সব কটা কাজই হয়ে গেছে, এবারে সময় হচ্ছে সাইট সিনের। চলুন একটু সাইট সিন করে নিই এবার। সাইট সিনে বেরোনোর জন্য এখানে একটা লাল কাঁকড়ার বিচ আছে, সেই লাল কাঁকড়ার বিচটা যাব, তারপর ওখান থেকে ঘুরে নিয়ে ও আমাদেরকে চালখোলা বাস স্ট্যান্ডে ছাড়বে। এই টোটাল জিনিসটার জন্য ওর সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে 300 টাকার। 9148267233। আমাদের হাতে কিন্তু এখন অঢেল সময়। লাল কাঁকড়ার বীজটা এখান থেকে 4.5 কিলোমিটার, ওটা ফার্স্টে দেখে নিয়ে তারপর চালখোলা বাস স্ট্যান্ডের দিকে যাব। তবে যদি থাকতে চান, আমি একটা জিনিস এখানে যা কথা বলে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে যেগুলো বিচ সংলগ্ন রিসর্ট সেগুলোর রেটটা একটু বেশি, আর যদি একটু দূরের দিকে যান তাহলে কিন্তু রেটটা ওই 800-900 এরকম স্ট্যান্ডার্ড। একদিনের রুমের জন্য মানে একদিনে থাকার জন্য কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। তো দেখে নেবেন, যদি বিচ সংলগ্ন থাকতে চান, যদি আপনার বাজেট পারমিট করে তাহলে ওখানে থাকবেন, আর যদি মনে করেন যে এদিকে থাকবেন কম বাজেটে তাহলে সেটাও আপনারা করতে পারেন। অবশেষে আধ ঘন্টা টোটোয় পথ চলে আমরা পৌঁছলাম লাল কাঁকড়ার বিচে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে লাল কাঁকড়া সি বিচ দেখার জন্য। একদম গ্রাম্য পরিবেশ, এই জায়গাটায় কিন্তু এখনো সেরকমভাবে আধুনিকতার ছোঁয়া লাগেনি। মন্দারমণিতে এখনো অবধি আমি যা যা ঘুরলাম তার মধ্যে সব থেকে সেরা লেগেছে কিন্তু এই লাল কাঁকড়ার বীজ। আর কাঁকড়ার সঙ্গে যে খেলা, আপনি একটা একটা করে স্টেপ এগোবেন, ওরা পক পক করে গর্তের মধ্যে ঢুকে যাবে, একদম স্যাক স্যাক গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। একটা করে পা ফেলছি, একটু আওয়াজ হচ্ছে, ঢুকে যাচ্ছে। আবার কিছু কিছু কাঁকড়া কী করছে, গর্ত থেকে বেরোচ্ছে, বেরিয়ে একটু মুখটা দেখছে, যেই আমাদের প্রেজেন্স ফিল করছে উনি আবার স্যাক করে ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে। এটাই চোর পুলিশ খেলার মধ্যে ছোটোবেলায় যেরকম খেলতাম ঠিক সেরকম মনে হচ্ছে। ফাটাফাটি লাগবে কিন্তু বস। বিচে একজন ভাই আমাদেরকে ওই কাঁকড়াটা ধরে দেখিয়েছিল, কিন্তু আপনাদেরকে আমি এটা চেষ্টা করতে বারণই করব, তার কারণ এটা কিন্তু সম্পূর্ণ স্কিল্ড ওয়ার্ক, আর না হলে কিন্তু আপনার হাতে কাঁকড়া কামড়ে দেবে, তাতে ক্ষতি হবে আপনার। আমরা তো একদিনে মন্দারমণি ঘুরলাম খুব কম খরচে, কিন্তু যদি আপনারা মনে করেন যে এক রাত থাকবেন তাহলে তো রিসর্টের খরচা, রাতের ডিনারের খরচা, পরের দিন সকালে ব্রেকফাস্টের খরচা, এগুলো তো অ্যাড অন হবে। তবে এই অ্যাড অনের জন্য কি আপনি এক্সট্রা কি কিছু পাবেন না? আমার তো মনে হয় ডেফিনেটলি পাবেন। সানরাইজ আর সানসেট এই দুটো আপনি খুব ভালো করে মন্দারমণিতে এনজয় করতে পারবেন, এটা কিন্তু একটা পজিটিভ বেনিফিট। মন্দারমণি লিটারেলি যদি ঘুরতে হয় বা এনজয় করতে হয় মন্দারমণিতে, তাহলে কিন্তু 3 থেকে 4 ঘন্টা সাফিসিয়েন্ট, তার বেশি লাগে না। বাট কলকাতা থেকে মন্দারমণি আসা আর মন্দারমণি থেকে কলকাতা ফেরত যাওয়া, এতেই কিন্তু 5 থেকে 6 ঘন্টা সময় আপনার চলে যাবে। মন্দারমণির সাইট সিনের মধ্যে আমরা দেখলাম লাল কাঁকড়ার বীজ, আর এখানে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে তাজপুর মোহনা, তাজপুরের মোহনা। কিন্তু তাজপুরের মোহনা যখন তাজপুর আসবেন তখনই ভালো করে দেখে নেবেন, সেই জন্য আমরা যখন তাজপুর আসবো তখন দেখবো বলে রেখে দিলাম। আর এবারে মন্দারমণি থেকে ফেরত যাওয়ার পালা, তো আপাতত টোটোয় এগোচ্ছি চাউলখোলার দিকে। সবাই বলে মন্দারমণি নাকি খুব এক্সপেন্সিভ, কিন্তু আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য ছিল যে কত কম খরচে একদিনে মন্দারমণি ঘোরা যাবে সেটা আপনাদের কাছে তুলে ধরা। যাই হোক, আমাদের উদ্দেশ্য আশা করি সফল হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন খুব কম খরচের মধ্যেও চাইলে মন্দারমণি কিন্তু একদিনে ঘুরে ফেরা যায়। আমার তো এটাই মনে হয়েছে যে সকালবেলা যদি আপনি 5:30-6টায় বেরোন তাহলে সন্ধ্যে 7টার মধ্যে আরামসে মন্দারমণি ঘুরে সাইট সিন করে বাড়ি ফিরে যেতে পারবেন। তবে ওই বললাম এর আগেও যে সানরাইজ সানসেট এই দুটো কিন্তু মিস হয়ে যাবে। এই দুটো এনজয় করতে গেলে কিন্তু আপনাকে মন্দারমণিতে একটা রাত থাকতেই হবে। আর নেক্সট যেটা বক্তব্য সেটা হচ্ছে যে মন্দারমণিতে ঘুরলেন, ঘুরে আপনি বাড়ি ফিরলেন, এবার ফিরবেন কিভাবে বা আসবেন কিভাবে? ট্রেনে আসবেন না বাসে আসবেন?
আশা করি এই ভিডিওতে সবটাই বুঝতে পেরেছেন যে ট্রেনে আসাটা প্রফিটেবল না বাসে আসাটা প্রফিটেবল, সবটাই আপনাদের কাছে পরিষ্কার করে তুলে ধরতে পেরেছি। ফেরার সময় আমাদের ট্রেন হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, 5:38 হচ্ছে কাঁথিতে টাইমিং। আমরা চাউলখোলা থেকে বাসে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড, সেখান থেকে টোটোয় কাঁথি স্টেশনে এসে পৌঁছেছি। এবার অপেক্ষা ট্রেনের, দেখা যাক কখন এসে পৌঁছায় আর কখন বাড়ি পৌঁছাই। যাই হোক, একদিনের মন্দারমণি ভ্রমণ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন।